দুর্নীতিবাজ বাইডেনকে কিনে নিয়েছেন চীন, বলছেন ডোনাল্ড ট্রাম্প। আগুনে ঘি ঢালছেন এরদোয়ান, জার্মান রাজনীতিকরা বলছেন। গুরুত্বপূর্ণ 4 রাজ্যে এগিয়ে বাইডেন। চীন বাংলাদেশ সহ প্রতিবেশীদের জন্য হুমকি ভারত, বলছেন ইমরান খান। কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। গিলগিট বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দিল পাকিস্তান, ভারতের তীব্র বিরোধিতা। করোনায় আক্রান্ত হয়েও চেপে রাখেন প্রিন্স উইলিয়াম। কোভ্যাক্সে চীনের যোগদান যৌথ প্রচেষ্টার সফলতা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং মহানবী ইসলামের পবিত্র জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখবেন ইরানের সর্বোচ্চ নেতা। মার্কিন নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে একজন দুর্নীতিবাজ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীন তাকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের মাত্র একদিন আগে সোমবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। টুইটে ট্রাম্প বলেন, জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক, চীন তাকে কিনে নিয়েছে, তারা তাকে অর্থ পরিশোধ করে। 2016 সালে জর্জিয়ায় 9% ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়েছিলেন ট্রাম্প। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, 2016 সালে এই দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জর্জিয়ার মানুষ ভোট দিয়েছিল। বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের চীন সংযোগের অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত মাসেই এক সমাবেশে তিনি মন্তব্য করেন, আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে আসলে চীনেরই বিজয় হবে। তিনি বলেন, খুব সাধারণভাবে মনে রাখা দরকার, বাইডেন জিতে গেলে জিতে যাবে চীন, এটা খুব সাধারণ হিসাব। আপনারা এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আমরা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলছি, আর হঠাৎ করে বা বন্ধ করে দিতে বাধ্য হলাম চীনের প্লেগ চলে আসার কারণে, আর এখন আবার সব খুলে দেওয়া শুরু করেছে। তিনি বলেন, চীন এবং দাঙ্গাবাজরা বাইডেনকে জয়ী দেখতে চায়, কারণ তারা জানে তার নীতিতে আমেরিকার পতন হবে। নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে সভা সমাবেশ ও সোশ্যাল মিডিয়ায় বাইডেন শিবিরের ওপর আক্রমণ জোরালো করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু বাইডেন শিবির নয়, আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন করোনা যোদ্ধা চিকিৎসকদেরও। ফের ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচিকেও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জার্মান গ্রিন পার্টির পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ জেম ওজডেমির অভিযোগ করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান ইউরোপের ইসলামী সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন। শুক্রবার একটি জার্মান সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। ওজডেমির বলেন, নিজেদের সস্তা স্বার্থে যারা ইসলামী সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন, সেসব উস্কানিদাতার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিয়মিত আগুনে ঘি ঢালছেন, সহিংসতা এবং সন্ত্রাসবাদে মদত দিচ্ছেন। জার্মান গ্রিন পার্টির এই রাজনীতিক বলেন, জার্মানিতে আমরা ভিন্নভাবে ইসলামী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করি। এই সংগঠনগুলোকে অবশ্যই আমাদের সংবিধান অনুসারে হতে হয়। এছাড়া এগুলোকে অবশ্যই বিদেশি সরকারের সহায়তা মুক্ত হতে হবে। মহানবী ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকে উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কয়েকদিন পর এরদোগান আরও বলেছেন, ফ্রান্স সহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে রোববার প্রকাশিত নতুন এক জরিপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ 4 রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই 4 রাজ্য হচ্ছে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা এবং উইসকনসিন। নিউ ইয়র্ক টাইমস ও সিয়ানা কলেজ পরিচালিত এই জরিপে দেখা গেছে, 2016 সালে নির্বাচনে ভোট দেননি এমন অনেক ভোটারও এবার নির্বাচনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এদের একটা বড় অংশই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সমর্থক। এগিয়ে থাকা 4 রাজ্যের মধ্যে বাইডেন সবচেয়ে ভালো অবস্থানে আছেন উইসকনসিনে। সেখানে ট্রাম্পের চেয়ে 11 পয়েন্ট এগিয়ে আছেন তিনি। অ্যারিজোনা, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া তিনি এগিয়ে রয়েছেন যথাক্রমে 6, 3 ও 6 পয়েন্টে। গত 26 থেকে 31 অক্টোবর মধ্যে জরিপ চালানো হয়েছে। নির্বাচনের 2 দিন আগে প্রকাশিত এই জরিপের ফলে শক্ত অবস্থানে দেখা গেছে বাইডেনকে। এবারের নির্বাচনেরই মধ্যে রেকর্ড 9 কোটিরও বেশি আগাম ভোট পড়েছে।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট এই তথ্য দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগাম ভোট পড়েছে 9,10,00,000। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভোটের জন্য নির্ধারিত তারিখের আগেই শনিবার পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের ভোট প্রয়োগের ঘটনা দেশটিতে 1 শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি করেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারের আগাম ভোটের সংখ্যা মার্কিন জনগণের আগ্রহেরই প্রমাণ। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে তা 2016 সালের নির্বাচনে মোট ভোটের প্রায় 65%। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিরবৈরী দেশটিকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে মন্তব্য করেছেন তিনি। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পিগেলসে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থী ও বর্ণবাদী সরকার রয়েছে। 1920 ও 1930-এর দশকে নাৎসি বাহিনীর মূল মন্ত্রে অনুপ্রাণিত তারা। ভারত সব প্রতিবেশী দেশের জন্য হুমকি। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর সহ ভারতের সঙ্গে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সুষ্ঠু ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান খান। এই অঞ্চলকে হটস্পট উল্লেখ করে যে কোনো সময় সেখানে বিশৃঙ্খলা হতে পারে বলে সতর্ক করেন তিনি। ইমরান বলেন, আমরা আশা করছি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিরপেক্ষ হবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট যেই হন না কেন, এটাই প্রত্যাশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস কোয়ারেন্টিনে আছেন। রোববার এক টুইটার বার্তায় তিনি নিজে কথা জানিয়েছেন। বলছেন, তার সংস্পর্শে আসা একজনের করোনা পজিটিভ হওয়ার পর থেকে সেলফ কোয়ারেন্টিনে আছেন WHO মহাপরিচালক। গেব্রিয়েসাস টুইট বার্তায় বলেছেন, আমার সঙ্গে দেখা হয়েছিল এমন একজনের COVID-19 পজিটিভ হয়েছে, তবে আমি ভালো আছি আর আমার কোনো লক্ষণ নেই। তবে সুস্থ থাকলেও WHOর বিধি অনুসরণ করে আমি নিজ ব্যবস্থাপনায় আগামী কিছুদিন কোয়ারেন্টিনে থাকব আর কাজ করব ঘর থেকে। ইতিমধ্যে করোনা ভাইরাসে প্রাণ গেছে প্রায় 12 লাখ মানুষের, আক্রান্ত হয়েছে প্রায় 4,60,00,000-এর বেশি। গত বছরের ডিসেম্বরের মাসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সংস্থার প্রধান হিসেবে সম্মুখ সারিতে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান। টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা COVID-19-এর সংক্রমণ রোধ করতে পারি, এই ভাইরাস ছড়ানোর প্রবণতা রুখতে পারি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করতে পারি। 55 বছর বয়সী গ্যাব্রিয়েসাস ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের ইমরান খান সরকার গিলগিট বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারত। গিলগিট বালতিস্তান ভারতের ভূখণ্ড, যা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। গত রোববার বিকেলে গিলগিট বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরে এদিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাকিস্তান সরকার বেআইনিভাবে জোর করে দখলে রাখা ভারতীয় ভূখণ্ডের একাংশের চরিত্রগত পরিবর্তনের যে চেষ্টা চালাচ্ছে, ভারত তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, 1947 সালের চুক্তি অনুযায়ী গিলগিট বালতিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ। জোর করে দখল করে রাখা ওই অঞ্চলের কোনো কিছু পরিবর্তন করার অধিকার নেই পাকিস্তানের। এ ধরনের কাজ আসলে মানবাধিকার লঙ্ঘনের সমান। পাশাপাশি পাকিস্তানের সিদ্ধান্তে এটা প্রমাণ হয় যে কিভাবে দিনের পর দিন তারা একটি অঞ্চলের মানুষদের স্বাধীনতা খর্ব করে চলছে। ভারতের যে জায়গাগুলো পাকিস্তান দখল করে রয়েছে সেগুলোকে নিজেদের অধীনে নেয়ার পরিকল্পনা থেকে ইসলামাবাদের উচিত অবিলম্বে সেখান থেকে সরে যাওয়া। চলতি বছরের গত সেপ্টেম্বরে গিলগিট বালতিস্তানে প্রাদেশিক আইনসভার নির্বাচন ঘোষণা করেছিল ইসলামাবাদ। সে সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমরান খান সরকারের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলে COVID-19 আক্রান্ত হয়েছিলেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে বিষয়টি গোপন রেখেছিলেন রাজপুত্র, কারণ তিনি চাননি এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ুক, দেশ জুড়ে হইচই হোক। ধারণা করা হচ্ছে এ সময় প্রিন্স উইলিয়াম ও তার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রিন্স উইলিয়ামের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ব্রিটিশ পত্রিকা দ্য সান। পত্রিকাটি জানায়, দেশ জুড়ে যাতে ভীতি ছড়িয়ে না পড়ে সেজন্য বিষয়টি গোপন রেখেছিলেন প্রিন্স উইলিয়াম।
সানের প্রতিবেদন বলছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দ্বিতীয় স্থানে থাকা প্রিন্স উইলিয়াম তার কোভিড আক্রান্তের বিষয়টি চেপে যান, কারণ প্রিন্সের মতো ওই সময় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিরাজমান ছিল। তিনি কাউকে চিন্তায় ফেলতে চাননি। প্রতিবেদনে আরও বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর নরফোকের আনমার হলের পারিবারিক বাসভবনে ছিলেন দ্য ডিউক অব ক্যামব্রিজ। এ সময় রাজপ্রাসাদের চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত ছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কথিত রয়েছে এপ্রিলে 14টি টেলিফোন ও ভিডিও কলে যোগাযোগ অব্যাহত রাখেন প্রিন্স উইলিয়াম। তিনি তার এক শুভাকাঙ্ক্ষীকে আক্রান্ত হওয়ার বিষয়টি বলেন। বিষয়টি নিয়ে হইচই হোক সেটি তিনি চাননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের টিকা এবং ইমিউনাইজেশন লিগ গ্যাভির উদ্যোগে গঠিত করোনাভাইরাস নিউমোনিয়া টিকা বাস্তবায়ন পরিকল্পনা কোভ্যাক্সতে অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে চীন। চীনের যোগদানকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস। চীনের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, এই পরিকল্পনায় চীনসহ বেশ কিছু দেশের যোগদান বিশ্বের যৌথ প্রচেষ্টার অভূতপূর্ব সফলতা, যা সত্যিকার অর্থে ঐক্যের প্রতীক। সব দেশকে যত দ্রুত সম্ভব ন্যায়সঙ্গতভাবে টিকা দেয় কোভ্যাক্সের লক্ষ্য। আর এই পরিকল্পনায় চীনের যোগ দেয় বিশ্বের অধিকাংশ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এতে করে বিভিন্ন দেশের উচ্চ ঝুঁকিতে থাকা মানুষগুলোকে নিরাপদ, কার্যকর ও গ্রহণযোগ্য টিকা সরবরাহ করা সম্ভব হবে। মার্গারেট হ্যারিস আরও বলেছেন, কোভ্যাক্সে চীনের যোগদান মানব স্বাস্থ্যের অভিন্ন কমিউনিটি চিন্তাধারায় চীনের নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে টিকাকে বিশ্বের গণপণ্য হিসেবে পরিণত করার ব্যবস্থা জোরদার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও অন্যান্য দেশ একসঙ্গে এই অভূতপূর্ব আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া সত্যিকার অর্থে ঐক্যের প্রতিফলন। বহু পক্ষপাত এবং আন্তর্জাতিক সহযোগিতার দিক থেকে তা বিরাট এক সাফল্য। হ্যারিস আরও বলেছেন, আমরা আশা করি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সবার চেষ্টার মাধ্যমে করোনাভাইরাসের মহামারী প্রতিরোধ করা যাবে। এটি শুধু প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত নয়, বরং যৌথ প্রচেষ্টা আমাদের বিভিন্ন স্বাস্থ্যগত হুমকি থেকে রক্ষা করতে পারবে। আমাদের আরও ভালো করতে হবে যাতে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আগামীকাল ভাষণ দেবেন। এদিন শিয়া মাযহাবের ষষ্ঠ ইমাম জাফর সাদেক এর জন্মদিন। ইরানের স্থানীয় সময় সকাল 11টায় সর্বোচ্চ নেতা ভাষণ দেওয়া শুরু করবেন। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক ও বিকৃত কার্টুন ছাপে ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদো। এরপর দেশটিতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ভাষায় অবমাননাকর বক্তব্য দেন। ফ্রান্সে এ ধরনের কার্টুন ছাপানো অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন। একে মত প্রকাশের স্বাধীনতা বলেও মন্তব্য করেছেন ম্যাক্রন। এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে এবং মুসলিম বিশ্বে মারাত্মক ক্ষোভ ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মহানবী সাল্লামের জন্মদিন উপলক্ষে ভাষণ দিতে যাচ্ছেন। তার এই ভাষণকে বিশেষ গুরুত্ব দেখা হচ্ছে।